প্রবাসের এই কর্মব্যস্ততা শেষে টেলিভিশনের সামনে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে প্রাইম 24 টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আড্ডা বাড়িতে। আমাদের আজকের আড্ডা বাড়ির অতিথি আমাদের সবার পরিচিত খালিদ করিম বিপ্লব, ব্যান্ড সঙ্গীতের একটি উজ্জ্বল নক্ষত্র। উনিশশো 86 সালে গড়ে তোলেন ব্যান্ড প্রমিথিউস। সময়ের গণ্ডি পেরিয়ে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে বাংলাদেশের সঙ্গীত ভক্তদের মনে জায়গা করে নেন। বিপ্লবকে, প্রমিথিউসের বিপ্লবকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আজকে আমরা এই আড্ডা বাড়িতে বিপ্লবকে স্বাগত। আমরা সত্যিই ধন্য, আমরা আমাদের টেলিভিশন কর্তৃপক্ষ সবাই আমরা আসলে ধন্য যে বিপ্লব আমাদের এখানে আজকের স্টুডিওতে বিপ্লব। তো বিপ্লবের সাথে আজকে আড্ডা মারবো এবং বিপ্লবের কথা শুনবো, আর সেই সাথে বিপ্লবের কণ্ঠে আমরা শুনবো কিছু জনপ্রিয় গান। বিপ্লব, কেমন আছেন? ভালো আছি। প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং প্রাইম 24 টিভিকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যে আমাকে তাদের এই পর্দার সামনে এবং আমার যেই ভালো লাগা মানুষগুলো তাদের সামনে আমাকে আনার জন্য। আর সেই সাথে আজকে প্রবাসে যত বাঙালিরা রয়েছে সবাইকে এই বিজয় দিবসের লাল সালাম। বিজয়ের মাসে আমাদের বিজয় হলেও আমাদের আসলে অনেক হারাবার মাস, কিন্তু এটা আমরা কিন্তু এই বিজয়ে অনেক কিছু হারিয়েছি। এই বিজয় মাস নিয়ে প্রমিথিউসের একটি বিখ্যাত গান আছে, আমরা কি সেই গান নিয়ে একটু কথা বলবো? ঠিক আছে, গানটা নিয়ে কথা বলার আগে গানটা গেয়ে ফেলি নাকি? হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই আমার দুঃখের কোনো শেষ। মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই রে আমার দুঃখের কোনো শেষ। মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যাই দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ। ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান, আল্লাহ তুমি থাইকো সহায় রাইখো দেশের মান। ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান, আল্লাহ তুমি থাইকো সহায় রাইখো দেশের মান। অসাধারণ অসাধারণ। এই গানটা আমি অনেকবার শুনছি। আচ্ছা বিপ্লবের সাথে এবার আমরা একটু পেছনে ফিরে যাব। সেটা হচ্ছে যে প্রমিথিউসের শুরুটা সেই 1986, রাইট? হ্যাঁ, সেই পেছনের কথাই চলে যায়, কিভাবে প্রমিথিউসকে দাঁড় করানো হলো এবং সেই যে সময়টা, সেই সময়টা আসলে এত ব্যান্ড কিন্তু ছিল না আমাদের দেশে। না, তখন জাস্ট ব্যান্ডের মানে কি বলবো যে একটা আবির্ভাব এবং অনেক ব্যান্ড কিন্তু হচ্ছে হ্যাঁ এরকম একটা জিনিস। এবং ওই সময় হচ্ছে কি মানে দেখা যেত যে ফ্রেন্ডদের মধ্যে জ্যামিংটা হতো বেশি। হ্যাঁ, সবসময় জ্যামিংটা হতো এবং প্রমিথিউসের স্টার্টটা কিন্তু জ্যামিং দিই। আচ্ছা, এবং আমাদের এই জ্যামিং করতে করতেই হঠাৎ আমরা চিন্তা করলাম যে একটা ব্যান্ড করব এবং ব্যান্ডের একটা অ্যালবাম করব। ওই থেকেই মানে প্রমিথিউস 86-এ আমাদের শুরু। ওই সময় আমাদের সাথে ছিল কোয়েল, রেজওয়ান, আরিফ, শারেক, আনিস, একটা লাইন আপ ছিল। হ্যাঁ, আমাদের একদম প্রথম লাইন আপ, ওই লাইন আপটার ইয়েতে। এবং আমাদের প্রমিথিউস নামটা রেখেছিল আমাদের আরেক ডাক্তার ফ্রেন্ড মুহিত। আচ্ছা আচ্ছা, প্রমিথিউসের মিনিংটা কি আসলে? প্রমিথিউস কোন বিষয় থেকে প্রমিথিউস নামটা রাখা হলো? প্রমিথিউস ওই সময় মানে হয় কি যে স্টুডেন্ট লাইফে কিন্তু মানে এক এক সময় এক একটা বিষয় নিয়ে পড়াশোনা বা একটু আলাপ আলোচনা বন্ধুদের মাঝে, এবং মোহিত একটু বেশি বেশি বই পড়তো
ওই সেই কারণেই প্রমিথিউসের একটা মিথোলজিক্যাল একটা বিষয় নিয়ে কথাবার্তা। প্রমিথিউস একটা গ্রিক দেবতার নাম, যে প্রমিথিউস আগুন এনেছিল মানুষের জন্য, মানুষের এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। সেরকম আমরা গানটা মানুষের মাঝে করতে চাই মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, এই নিয়ে আর কি প্রমিথিউস। আচ্ছা, প্রমিথিউসের একটু আগে যাই, সেটা হচ্ছে যে বিপ্লব তো একদিনে গড়ে ওঠে না। বিপ্লবের শুরুটা আমরা জানতে চাইছি, কিভাবে গানের শুরুটা হলো বা গিটার কিভাবে হাতে উঠলো, ফ্যামিলি থেকে বা মানে পরিবার থেকে কি ধরনের ছিল, উৎসাহ ছিল বা অনুপ্রেরণা? আমার ফ্যামিলি থেকে তো সবসময় মানে উৎসাহটা ছিল, মানে কি আমার ফাদার মিউজিক কলেজে প্রফেসর ছিলেন, সেহেতু আমাদের মানে ফ্যামিলির থেকেই প্রথম থেকেই একদম মানে চাইল্ডহুড ফ্রম দ্য, তার মানে বাবা গান করতেন? হ্যাঁ, আমার ফাদারের মিউজিকের, আমাদের মিউজিক স্কুল ছিল একটা, এবং বাংলাদেশের ওই সময় প্রথম যেই সঙ্গীত বিদ্যালয়, মিউজিক কলেজ আর কি, সেই মিউজিক কলেজে প্রফেসর ছিলেন সে, এবং সেই সুবাদেই মনীষা নামে আমাদের একটা মিউজিকের স্কুল ছিল। এবং আমার ঢাকাতে আমার জন্ম সবকিছুই ঢাকা, যদিও আমার মানে দাদার বাড়ি কুমিল্লাতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু বেড়ে ওঠা জন্ম সবকিছু ঢাকা। হ্যাঁ, যেটা আমরা একদম ঢাকার ইয়েতে, বাট মানে কুমিল্লায় সবসময় যাওয়া আসা আছে, এবং কুমিল্লায় সবসময় মিস করি, এবং কুমিল্লাকে মানে গ্রামের বাড়িতে একটা, হ্যাঁ, ওইটা সংযোগ সবসময় যাওয়া আসা হয়। আমি কিন্তু এটা জানতাম না, বিপ্লবের বাড়ি কুমিল্লা। আমি কিন্তু কখনো কথা বলে বুঝি নাই যে বিপ্লবের বাড়ি কুমিল্লা। আমি জানতাম যে বিপ্লবের বাড়ি ঢাকা। আমার আবার কুমিল্লায় নামার সাথে সাথে কুমিল্লা ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্রমিথিউস এবং বিপ্লব, এই দুইটাকে যদি আমরা ভাগ করি। হ্যাঁ, এটা জাস্ট, এটা কি বলবো যে এটা মুদ্রার এপি টু পি, বাট আমি সবসময় কি বলবো যে গ্রেটফুল টু প্রমিথিউস, বিকজ প্রমিথিউস ইজ দ্য ব্রেকিং পয়েন্ট অফ বিপ্লব। না, একটা জিনিস আছে, যেমন ধরেন একটা জিনিস হয় যে বিপ্লব, তো কোন বিপ্লব? প্রমিথিউস বিপ্লব। প্রমিথিউসের বিপ্লব বা একক বিপ্লব, এটা কি কখনো প্রতিদ্বন্দ্বী মনে হয় যে না প্রমিথিউস বিপ্লবের প্রতিদ্বন্দ্বী? না, এটা ইয়ে হয় না। আমার একটা কি ফ্রম দ্য বিগিনিং আমার কোনো সলো কেরিয়ার বা সলো অ্যালবাম করার ইচ্ছা ছিল না, বাট সলো অ্যালবামটা করার বিষয়টা হয়ে যাচ্ছিল যে মাঝখানে যখন অডিও মার্কেটটা অনেক মানে একটা কি বলবো খুব মানে রমরমা একটা অডিও ব্যবসা ছিল, বিশেষ করে 90 দশকে। হ্যাঁ, ওই সময় 90 থেকে এবং এন্ড অফ মানে 2000, হ্যাঁ, ওই জায়গাটার সময় হচ্ছে কি, সরি, আর্লিজ অফ 2000, হ্যাঁ, 96 97 এর দিকে মানে তুমুল জনপ্রিয়তা। ওই সময় দেখা যাচ্ছিল যে অনেক মিক্সড অ্যালবাম হচ্ছিল, মিক্সড অ্যালবামের মিক্সড গানগুলোকে নিয়ে আমার একা একটা মিক্সড অফ বা কালেকশন অফ বিপ্লব এরকম বের হচ্ছে। তখন মানে আমি চিন্তা করলাম, আমার ব্যান্ডের লোকজনরাও চিন্তা করলো যে তোমার তো এরকম সলো অ্যালবাম বেরিয়ে হচ্ছে, তাহলে আর স্টপ করে লাভ কি, বরঞ্চ নতুন গান দিয়ে করা ভালো। ওইভাবেই করা। বাট আমার সবসময় আমার মিউজিশিয়ান এবং মিউজিক সবখানে প্রমিথিউসের মেম্বার, এদেরকে নিয়ে। আচ্ছা, গানগুলো কি বিপ্লব নিজেই লেখে? ম্যাক্সিমাম আমার লেখা, কিন্তু এরপরও আমার যে সকল বন্ধুরা আছে আমার চেয়ে ভালো লেখে, আমার চেয়ে ভালো সুর করে, তাদের গানগুলো নিয়ে আমি আবার করি। প্রমিথিউসের টোটাল অ্যালবাম কয়টা? প্রমিথিউসের টোটাল অ্যালবাম 18টা অ্যালবাম। 18টা, আর আমার সলো অ্যালবাম হচ্ছে 9টা। অনেকগুলো। আর এমনি মিক্সড অ্যালবাম অনেক রয়েছে। প্রমিথিউসকে আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বা বিভিন্ন সামাজিক সোশ্যাল কমিটমেন্ট যেটা আমরা বুঝি, সেটা যেমন বিশেষ বিশেষ দিনগুলোতে প্রমিথিউসের অনেক গান আছে, যেমন পিতা দিবসের মানে ফাদার্স ডে, মাদার্স ডে। হ্যাঁ, মাদার্স ডে এটা আমরা মানে ইয়ে করেছিলাম, মানে প্রমিথিউস এবং ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এখানে মিলিয়ে, এবং থ্যাঙ্কস টু লায়ন বাশা সাহেবকে, কারণ উনি এবং আমরা মিলিয়ে এই ফাদার্স ডে মাদার্স ডেটাকে আমরা পালন করব। বাট আমাদের উদ্দেশ্যটা ছিল যে একদিনের জন্য আমরা বাবা মাকে স্মরণ করার কোনো অবকাশ নেই,
আমাদের যার সাথে ফাদার মাদার সবসময় থাকবে তার জন্য প্রত্যেকটা দিনই ফাদার্স ডে। আমি এরকম একটা স্লোগান দেখছিলাম যে বৃদ্ধাশ্রম নিয়ে এরকম একটা স্লোগান, বৃদ্ধাশ্রমকে না বলো। হ্যাঁ, এবং সত্যিকার অর্থে যে পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা, যদি বলি ব্যক্তি বলি ধর্ম বলি, প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা আছে। অবশ্যই অবশ্যই প্রত্যেক ধর্মে কিন্তু পিতামাতার একটা বিশেষ গুরুত্ব দেওয়া আছে রয়েছে প্রত্যেকটা ধর্মে। এবং সো ওই পার্সপেক্টিভ থেকেই কিন্তু যেটা হয় কি যে নো মোর ওল্ড হোম, নো মোর ওল্ড হোম, হ্যাঁ, এই ডায়লগে আমরা করেছিলাম। তো আমরা কি এই ফাদার্স ডে বা মাদার্স ডে বা বৃদ্ধাশ্রম নিয়ে এরকম কোনো গান আমরা শুনবো? একটা কি ফাদার্স ডে একটা বিশেষ গান ছিল মনে হয়। হ্যাঁ, যে পিতামাতা জন্ম দিল আমাদের, তাদের প্রতি অনেক দায়িত্ব মোদের। সব ধর্মেই কঠিন ভাবে বলা আছে, পিতামাতাকে রেখো সদা সর্বদা সে পাশে। আধুনিকতার ভিড়ে চলছে তবু মাদার্স ডে, আধুনিকতার ভিড়ে চলছে তবু ফাদার্স ডে, আধুনিকতার ভিড়ে চলছে তবু মাদার্স ডে, আধুনিকতার ভিড়ে চলছে তবু ফাদার্স ডে। ফাদার্স ডে ও মাদার্স ডে আমার কাছে এসো ফানি ডে, ফাদার্স ডে ও মাদার্স ডে আমার কাছে এসো ফানি ডে। যে রেখেছে তার পিতা মাতাকে তার পাশে, ফাদার্স ডে মাদার্স ডে প্রতিদিনই তার কাছে। তাই আলাদা করে কোনো ভাবার নাই, ফাদার্স ডে মাদার্স ডে দরকার নাই, আলাদা করে কিছু ভাবার নাই, ফাদার্স ডে মাদার্স ডে দরকার নাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যেহেতু বাবার কথা বলা হলো, মার কথা বলা হলো, বাবা মাকে ছেড়ে এই প্রবাসী কেমন লাগছে? বাবা মাকে ছেড়ে কি বলবো, যে আমার এখন কিন্তু আমার মানে বাবাও প্রস্থান, মাও প্রস্থান। সরি সরি সরি, আমি আসলে বিষয়টা, হ্যাঁ, না অসুবিধা নেই, মানে আছি, কি বলবো, যে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আছি। এবং এই ভালোবাসার মানুষগুলো যখন দেশ ছেড়ে কি বলবো প্রবাসে যখন আছে, এবং দেশেও ভালোবাসার মানুষগুলো আছে, তাদেরকে বিশেষ করে অগণিত দর্শক, হ্যাঁ, তাদের অগণিত দর্শক ভালোবাসার জন্যই স্বপ্ন দেখা, তাদের উৎসাহ পাই বলেই গান গাওয়া, এবং তাদের কি বলবো, যে তাদের উৎসাহ এবং তাদের পাশে থাকার জন্যই আজকে আমি বিপ্লব। এবং হঠাৎ করে একটা গান মানে করেছিলাম, লিখে ফেলেছিলাম। না, আচ্ছা, আমরা কিন্তু নয়নাটা শুনবো, ঠিক আছে? শুনবো একটা গান, যে একটা কি বলবো, যে প্রবাসে যখন দেশ ছেড়ে যখন চলে আসছে, ওই ফিলিংসটাকে নিয়ে একটা গান। অনেক বেদনা। ছেড়ে যাচ্ছি এ শহর, ছেড়ে যাচ্ছি এ নগর, বিদায় প্রিয়তমা বিদায়। ছেড়ে যাচ্ছি এ শহর, ছেড়ে যাচ্ছি এ নগর, বিদায় প্রিয়তমা বিদায়। বিদায় প্রিয়তমা বিদায়।
জানালা ভেঙে জ্যোৎস্না এলে, স্মৃতিগুলো রেখো তুমি আড়াল করে। মাঝরাতে জানালা ভেঙে জ্যোৎস্না এলে, স্মৃতিগুলো রেখো তুমি আড়াল করে। রেখো না মনে জ্যোৎস্না ভেজা, রেখো না মনে দুঃখের ছোঁয়া। বিদায় প্রিয়তমা, বিদায়। রেখো না মনে জ্যোৎস্না ভেজা, না মনে দুঃখের ছোঁয়া। বিদায় প্রিয়তমা, ধূসর আলোতে একাকী হলে, আমায় খুঁজো তুমি তোমার তলে। ধূলির ধূসর আলোতে একাকী হলে, আমায় খুঁজো তুমি তোমার তলে। দেখো না মনে আমার মায়া, দেখো না মনে দুঃখের ছোঁয়া। বিদায় প্রিয়তমা, বিদায়। দেখো না মনে আমার মায়া, না মনে দুঃখের ছোঁয়া। বিদায় প্রিয়তমা, বিদায়। বিদায় প্রিয়তমা, বিদায়। মন ভাঙার গান। আচ্ছা, প্রিয়তমা কোথায়? প্রিয়তমা কোথায়? বাংলাদেশ। প্রিয়তমা কি বাংলাদেশ নাকি বাংলাদেশ? বিশেষ না, বাংলাদেশ। নারী কেউ? না, প্রিয়তমা বাংলাদেশ। সত্যি? হুম। আচ্ছা যাক, নারী বললে কিন্তু বিশেষ বাংলাদেশ যেহেতু প্রিয়তমা, এই বিষয়টা নিয়ে বলতে চাই না, কিন্তু যদি নারী বলা হইতো তাহলে অনেকগুলো প্রশ্ন থেকে যেত। আচ্ছা, আমরা আবার ফিরে আসি, সেই পুরোনো দিনে ফিরে আসি। 90 দশকের থেকে 2000-এর আগ পর্যন্ত বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের একটা তুমুল জনপ্রিয়তা ছিল। কিন্তু এই 2000, বিশেষ করে 2002-এর পর থেকে ব্যান্ডের যে ভাঙন ঠিক বলবো না, যে মানে সেইভাবে কিন্তু নতুন কোনো ব্যান্ড গড়ে ওঠেনি, বা ব্যান্ডের যে জনপ্রিয়তাটা ছিল এখন কিন্তু আমরা ওইভাবে ঠিক দেখতে পাই না আসলে। এই বিষয়ে না, একটা বিষয় হচ্ছে কি যে হ্যাঁ, প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আমি একটা জায়গার মধ্যে একটু দ্বিমত করি যে নতুন ব্যান্ড হচ্ছে না, যে তা কিন্তু না। বাংলাদেশে অনেক ভালো ভালো ব্যান্ড হচ্ছে, হ্যাঁ, কিন্তু মনে রাখার মতো কিন্তু এখনো না। এখন একটা বিষয় হচ্ছে কি যে এক এক যুগের এক একটা স্ট্র্যাটেজি, হ্যাঁ, স্ট্র্যাটেজির সাথে আমাদের চিন্তা ভাবনাটাকে অ্যাড করা। আমাদের চিন্তা ভাবনাটা মানে হচ্ছে যে মূল জায়গাটার মধ্যে যারা পলিসি মেক করবে ওই জায়গাটার ক্ষেত্রের কথা বলছি। বাট মিউজিশিয়ান, ব্যান্ড বাংলাদেশে আমি মনে করি যে আরও অনেক ব্যান্ড হয়েছে, অনেক ভালো ভালো ব্যান্ড হয়েছে। সত্যিকার অর্থে নতুন অনেক অনেক ছেলেপেলে এত ভালো বাজাচ্ছে, এত ভালো মিউজিক করছে। আমি মনে করি যে যে তারা বাংলাদেশের মিউজিককে কি বলবো, যে একটা পরিবর্তন তো প্রতি যুগে যুগে কিন্তু পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এবং একটা জেনারেশন চেঞ্জ, একটা পরিবর্তন হয়েছে। এবং হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে নতুন ব্যান্ডগুলো আবার এসেছে, আমি মনে করি এটা আমার জিনিস, যে আমাদের সময় যখন বলেছিল যে হ্যাঁ আমরা কি বলবো যে বিশ্বমানের সাথে চলছি, এবং আমি বলবো যে এখনকার যে ছেলেপেলেরা করছে তারাও কিন্তু বিশ্বমানের সাথে
একদম প্যারালালি যাচ্ছে, নট যে আমি বলবো না 19-20 এরকম না। বিকজ এখন একটা জিনিস হচ্ছে কি, মানুষের কি বলবো যে পকেটে কিন্তু সারা বিশ্ব, যে মোবাইলটা যেহেতু আছে, ইন্টারনেটের সময় সবাই সবাইকে দেখছে। এবং আর যেটা হচ্ছে যে মানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে ব্যান্ডের সেই আগের জোয়ারটা নেই। ব্যান্ডের জোয়ারটা হতে হলে না অনেক কনসার্ট হতে হবে। এখন একটা কনসার্ট হতে গেলে অনেক পারমিশনের বিষয় আছে, অনেক কিছুর বিষয় রয়ে যায়, অনেক জটিলতার বিষয়গুলো রয়ে যায়। কিন্তু বাংলাদেশের কিন্তু যদি বলেন যে মিউজিশিয়ান, প্রচুর মিউজিশিয়ান বাংলাদেশে, অনেক ভালো ভালো ব্যান্ড আছে, অনেক ভালো ভালো, কিন্তু এটা স্বীকার করছি যে বাংলাদেশে এখন প্রচুর মিউজিশিয়ান আছে এবং অনেক ভালো ভালো শিল্পী আমরা পাইছি। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা জায়গায় নাই, মানে একটা শিল্পী হুট করে আসছে, আবার কিন্তু কিছুদিনের মধ্যে দেখছি হারায় যাচ্ছে। না, এখন এটা হচ্ছে কি যুগের চাহিদা। হ্যাঁ, এখনো একটা বিষয়টা কি হয় যে একটা নতুন সেলফোন আসার সাথে সাথে কিন্তু আরেকটা তার মডেল চলে আসছে, আজকে একটা অ্যাপস আসার সাথে সাথে আরেকটা অ্যাপস চলে আসছে। পৃথিবীটা এখন এরকম হয়ে গেছে। সো আজকে কিন্তু এরকম হবে যে একটা মিউজিশিয়ান আসছে, আরেকজন আরো ভালো কিছু করছে, সে আসছে, আবার কেউ এরকম না যে ওই মিউজিশিয়ানটি স্টপ হয়ে গেছে, সে কিন্তু তার সেলফ ডেভেলপমেন্ট করছে। এখন আমাদের মানে এই জায়গাটার মধ্যে হচ্ছে কি যে যারা মানে কি বলবো যে নতুন কাদেরকে আমি প্রমোট করব, এটা একটা বিষয়। নতুন শিল্পী পাচ্ছি না যে তা কিন্তু না, আমি নতুন শিল্পী পাচ্ছি কিন্তু নতুন গান কিন্তু পাচ্ছি না। আমরা কিন্তু সেই পুরনো গানকে আবার নতুন করে শুনতেছি নতুন ভাবে। না ঠিক আছে, কিন্তু এরপরও কিন্তু নতুন ছেলেরা কিন্তু অনেক ভালো ভালো গান কিন্তু করছে, ওরা কিন্তু ভালো ভালো গান না ওইটা, কারণ আমি মানে সত্যিকার অর্থে যে মানে নতুন ইয়াং চ্যাপ যারা গান এখানের মধ্যে করছে, সে হৃদয় খান, আরিফিন রুমি, হাবিব, ফুয়াদ, এরপর ইমরান, হ্যাঁ আরো অনেক এরকম অনেক ছেলেপেলেরা আছে যারা, ওরা কিন্তু অনেক, আমার কাছে কিন্তু ভালো লাগছে কিন্তু গানগুলো। হ্যাঁ, যে তারাও কিন্তু তাদের নিজস্ব একটা গান দিয়ে কিন্তু এসেছে। এটা কিন্তু এরকম না কিন্তু যে তারা আরেকজনের গান দিয়ে এসেছে। এবং আমি হাতে গোনা দুই একজনের না এরকম উদাহরণ কি ফেমাস বা ওই জায়গাটার মধ্যে যাওয়ার জন্য কিন্তু হাতে গোনাই থাকবে, সবাই তো আর ফেমাস হবে না, সবাই ট্রাই করছে। এরকম না, অনেক দেখা যাচ্ছে অনেক ছেলেপেলেরা ট্রাই করছে, অনেক ভালো ভালো ছেলেপেলেরা ট্রাই করছে, আসবে হয়তো বা, আবার দেখা গেল যে আসলো না। বাট আমি এই জায়গাটার মধ্যে আমি মনে করি যে যেই সকল কি বলবো যে এরকম আমি যেই নামগুলো বললাম, এই সকল শিল্পীদেরকে যদি আরও যদি পেট্রোনাইজ যদি করা হয়, হ্যাঁ পেট্রোনাইজ যদি করা হয় তাহলে আরও ভালো হয়। যেমন নতুন ব্যান্ড যে এই যেমন আরবো ভাইরাস আছে, আর্সেল আছে, ব্ল্যাক আছে, দেন ক্রিপ্টিভ ফেইথ আছে, দেন রেডিও অ্যাক্টিভ, হ্যাঁ, এবং ওরা কিন্তু অনেক ভালো ব্যান্ড, অনেক অনেক সুন্দর বাজায়। হ্যাঁ, এবং এই সকল বিষয়গুলোকে যদি বেশি করে যদি প্রমোট যদি করা হয়, তখন মানে বাংলা মিউজিকটা আরও স্ট্রং হয়। এবং ওই জায়গাগুলির মধ্যেই মানে পেট্রোনাইজটা করতে হবে, যে সেলফ ডিপেন্ডেন্ট এবং যারা নিজের কি বলবো নিজের শক্তিতে নিজে চলছে। আচ্ছা, আমরা আর বিতর্কে যাব না, আমরা আবার ফিরে আসি বিপ্লবে। বিপ্লবদের অনেক ধরনের গান করে, যেমন মেলোডি গান করে, ফোক গান করে, আপনি ফিল্মেও গান করছেন, আমি জানি বেশ কয়েকটা ফিল্মে গান করছেন। তো আজকে আমরা কি একটা অন্য ধাঁচের একটা গান শুনবো, কি একটু ফোক হোক বা একটু ভিন্ন ধরনের? আমি এখন যে গানটি করতে চাচ্ছি সেই গানটি হচ্ছে যেটা বললাম যে মানুষের, আমি কিন্তু দর্শকদের বলছি যে আমরা কিন্তু নয়না গানটা শুনবো। এটা হয়তো টেলিপ্যাথ একটা বিষয়। আমি যেটা বলছিলাম যে মানুষের এখানকার ভালোবাসা নিয়েই কিন্তু আমার মানে পথ চলা, কারণ খুব ইমোশনাল একটা জায়গার মধ্যে আমাদের মিন্টু ভাই উনি মানে আমাকে ইয়ে করে ফেলেছে। আমি আজকের এই প্রাইম 24 টিভির কি বলবো যে মেইন কর্ণধার এজাহার আহমেদ সৌরভ, সবাই সৌরভ হিসাবে জানে, তার সাথে হঠাৎ করেই কি বলবো যে আমাদের একদম বাঙালির একদম কি বলবো যে সারা আমেরিকার মধ্যে যে জ্যাকসন হাই, এটা কিন্তু আমেরিকান না, বাংলাদেশ না, এটা বাংলাদেশে। হ্যাঁ, এটা বাংলাদেশ, এটা আমেরিকান না, এটা আমাদের বেলির। আমরা বলে থাকি যে আমরা আমাদের বেলির, এটা যাই হোক, আপনারা বলেন,
হ্যাঁ, কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের, এটা হ্যাঁ, আমেরিকার না। বাংলাদেশ। এক টুকরো বাংলাদেশ। হ্যাঁ, এক টুকরো বাংলাদেশ। এই জায়গার মধ্যে হঠাৎ করেই এই সৌরভের সাথে দেখা এবং তার এই ভালো লাগা এবং তার সাথে তার ভালোবাসার যেই কি বলবো যে তার প্রেজেন্টেশনটা, সেটি আমার কি বলবো যে আমাকে অনেক ইন্সপায়ার করে। হ্যাঁ, যে যেমন এখানে আসা সবকিছু মিলিয়ে তার পছন্দের একটা গান নেই। হ্যাঁ, sure. সৌরভ ভাই মনে হয় টিভি দেখছি। চাঁদ জাগে, তারা জাগে, সবাই সুখী হয়। আমার সুখ নয়না, সে তো আমার নয়। চাঁদ জাগে, তারা জাগে, সবাই সুখী হয়। আমার সুখ নয়না, সে তো আমার নয়। তোমরাই আমায় বলো কিভাবে মেনে নেব, সে যদি অন্য কারো হয়। আমার মন না লইয়া যারে তারে লয়, নয়না বোঝে না প্রেম কারে কয়। আমার মন না লইয়া যারে তারে লয়। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আমাকে যখন প্রথম বলা হলো যে বিপ্লব আসছে এখানে, তো আমি বললাম যে কোন বিপ্লব? বলল প্রমিথিউসের বিপ্লব। তো আমি যখন প্রথম বিপ্লবকে দেখলাম আমি চিনতে পারিনি। হ্যাঁ, মনে আছে ওই যে রেস্টুরেন্টে আমাদের দেখা হলো প্রথম, আমি কিন্তু চিনতে পারিনি। আমি যে অবাক হয়ে গেছি, আরে বিপ্লবের চুল কোথায় গেল, বিপ্লবের সে ড্রেস কোথায় গেল, এটার কারণটা কি, এই যে পরিবর্তনটা? আমি আসলে মানে পরিবর্তন না, এটা পরিবর্তন না যে না, ওটা একটা স্টাইল ছিল। বিপ্লব মানেই কিন্তু সবাই চিনতো যে এরকম আলখাল্লা একটা ড্রেস। ওই ড্রেসটা আমি পরি না যে তা না, পরি। আচ্ছা, পরি। এবং সেই চুল চুল এমনি কেটে ফেলবো এটা চিন্তাও করছিলাম অবশ্য। আর মূল কারণটা অনেক সময় আমি বলি না। হ্যাঁ, যে সেটা হচ্ছে 2010-এ আমি যখন হজে যাই, বড় হজি। না, হাজি আমি বলতে চাই না। না, আমি হজ করা মানেটা মানে হাজির হওয়ার জন্য না। মানে আল্লাহ সুযোগ দিয়েছে যাওয়ার জন্য, সেই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে সেখানে যাওয়ার জন্য। ওই জন্যই মানে চুল কেটে ফেলা, এরপর আর চুল বড় করার কোনো চেষ্টা করিনি আর কি। আর ওই ড্রেসটা পরি, মাঝে মধ্যে পরি। আর চুলের সাথে ওই ড্রেসটা একটা কম্বিনেশনটা ভালো ছিল। অনেকে কিন্তু চিনতে পারে না বিপ্লবকে। বিপ্লব মানে চিন্তা করে যে যেহেতু চুল সবাই ওটাতে দেখে অভ্যস্ত। হ্যাঁ, চুল যেহেতু ছোট করেছি, এখন আর ওই ড্রেসটা মানে মাঝে মধ্যে পরা হয়, মাঝে মাঝে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একটা ছোট্ট ব্রেকে যাব, আবার আমরা ফিরে আসবো এবং কথা বলবো বিপ্লবের সঙ্গে এবং অনেক সুন্দর সুন্দর গান শুনবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার ফিরে আসছি স্টুডিওতে। আমরা এখন কথা বলবো বিপ্লবের সঙ্গে। বিপ্লব, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি ব্রেকের মাঝখানে আমি চিন্তা করলাম যে আমেরিকায় তো এর আগেও আসা হয়েছে। হ্যাঁ, আমেরিকা অনেকবার আসা হয়েছে, অনেক দেশ ঘোরা হয়েছে, আমেরিকা কেমন লাগছে? আসলে ভালোই লাগছে। যে সত্যিকার অর্থে যে আমেরিকার যত জায়গায় যাই, ফিরে এসে যখন মানে বাংলাদেশের মানুষগুলির সাথে চলতেই ভালো লাগে সবসময়। হ্যাঁ, এখানে অনেক 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 বাঙালি আছে। আর সত্যি কথা কি যে বিশেষ করে জ্যাকসনহাইট বা কয়েকটা এলাকা যেমন কুইন্স, জ্যাকসনহাইট, ব্রনক্সে কিছু জায়গায় গেলে মনে হয় না যে দেশের বাইরে আছে, মনে হয় যে বাংলাদেশেই আছে। আর একটা হচ্ছে যে হ্যাঁ, ঘুরতে তো সবসময় ভালো লাগে। হ্যাঁ, এবং ওই ভালো লাগাটা হয়তোবা কি বলবো যে একটু সময়ের জন্য, কিছু সময়ের জন্য, কিন্তু সবসময় কিন্তু এই জিনিসটা মানে সবসময় যে একটা জিনিস ভালো লাগে তা কিন্তু না। কিন্তু ইউজ টু সবসময় বাংলাদেশ এখানে। আচ্ছা, পৃথিবীতে যতগুলো দেশ ঘোরা হয়েছে তার মধ্যে কোন দেশটা
মনে আমার হচ্ছে যে আমার স্বপ্নের সবচেয়ে দেশ। প্রিয় সিটি হচ্ছে ঢাকা। প্রিয় সিটি ঢাকা, যাই যেটা বলুক, যা ইচ্ছা তাই মানে বলুক। যারা ঢাকায় থাকছে বা হ্যাঁ। ঢাকায় যারা ছিল তারা আসলে আমার ঢাকাকে আমার কখনোই আমার বলতে পারেন না, সত্যিকার এরকম অর্থে জ্যামের শহর হোক, নোংরা হোক, যেটা ইচ্ছা সেটা হোক, ঢাকা আমার মানে প্রিয় ঢাকা, প্রিয় বাংলাদেশ, সবসময় এটি আমার সবসময় থাকবে, এটা কোনো good. সবাই আমি আশা করি সবাই আপনার মতো এরকম বাংলাদেশ প্রিয় দেশ, জন্মভূমিকে ভালোবাসে। আচ্ছা, এনিওয়ে আরেকটা প্রসঙ্গে যাব আমরা। প্রমিথিউস নিয়ে আগামী দিনের ভাবনা কি? মানে প্রমিথিউসকে নিয়ে আগামী দিনের ভাবনা যে সত্যিকার অর্থে যে ভালো 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 আরো কিছু গান করা, আমরা ভালো গান করতে পেরেছি কিনা জানি না, চেষ্টা করা, নতুন গানগুলোকে করা এবং প্রমিথিউসকে নিয়ে কি বলবো যে সারা বিশ্ব ঘুরে বেড়ানো, এটাই ইচ্ছা। প্রমিথিউসের অনেক গান আছে, অনেক 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 জনপ্রিয় অনেক গান আছে মনে রাখার মতো, যা আমাদের শ্রোতা অনেক দিন মনে রাখবে প্রমিথিউসকে। তো নতুন কোনো আমরা নতুন কোনো সিডি পাচ্ছি কি আমরা আগামীতে? ভাই নতুন সিডি আমাদের যেটা ওই যে ফাদার্স ডে মাদার্স ডে এই অ্যালবামে আমরা করেছিলাম, আমাদের লাস্ট অ্যালবামের নাম ছিল মেড ইন আওয়ার প্রাইড বাংলাদেশ। আমাদের যে অ্যালবামটা ছিল ওই অ্যালবামটা আমাদের লাস্ট অনলাইনে prometheusbd.com এ পাওয়া যাচ্ছে, ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আর বিপ্লবের কথা বলি, বিপ্লবের কি আগামীতে সোলো অ্যালবাম জাস্ট এই কি বলবো যে কয়েকদিন আগেই মানে সাউন্ডটেকের ব্যানারে একটা অ্যালবাম দিয়ে এসেছি আর কি। এখন সবকিছুই নির্ভর করবে বাউল ভাইয়ের উপর, সাউন্ডটেকের মেইন মালিক বাউল ভাই ইয়ে করবে। এবং ওই অ্যালবামটির তিনটি গান আমি অনলাইনে রয়েছে, আর অ্যালবামটির নাম হচ্ছে আমার কোনো টেনশন নাই। আমার কোনো টেনশন নাই। হ্যাঁ, আমার অনেক টেনশন সেহেতু অ্যালবামের নামটা রেখেছি আমার কোনো টেনশন নেই। এবং আমার কোনো টেনশন নেই গানটি লিখেছে বশির আহমেদ। আচ্ছা, সে একজন কি বলবো যে সিনেমা পরিচালক, আচ্ছা, এবং সেই সাথে নাট্য নির্মাতা, পরিচালক, এবং সে গান লিখে এবং আমার খুব ভালো একজন বন্ধু। তার হঠাৎ করেই তার একটা কবিতা, এই আমার কোনো টেনশন নেই, এই কবিতাটা পড়েই আমার কাছে খুব ভালো লেগেছিল। আচ্ছা, সুর করছে কে? ওটা টিউন তারও সুর করা, আবার আমারও, দুজনে মিলিয়ে। তো কবে নাগাদ এই সিডিটা? এইটা আমি বললাম যেটা যে সাউন্ডটেক জানে, বাবুল ভাইয়ের উপর, হ্যাঁ বাবুল ভাইয়ের উপর ডিপেন্ডস করছে। আর সেই সাথে ওয়েবসাইটে এবং ইউটিউবের মধ্যে আমার কোনো টেনশন নাই গানটি আছে। আবার সেই সাথে আরও দুটো গান রয়েছে, সেটা হচ্ছে আমার কি বলবো যে আমার খুব কাছের একজন বন্ধু রাজু, যাকে বলি, সেও প্রবাসী রয়েছে ফ্লোরিডায়, আমার খুব কাছের এবং ঘনিষ্ঠ, হ্যাঁ খুব অন্তরঙ্গ একজন বন্ধু। সত্যিকার অর্থে গতবার যখন এসেছিলাম অনেক দিন থেকেছিলাম, এবং মানে তার সাথে হয় কি, তার সাথে এখানে আসলে আমার প্রচুর কথাবার্তা হয়। ইভেন দো ফ্লোরিডায় প্রোগ্রাম করতে গিয়েছি, তার সাথে আমার দেখা হয়নি, আনফরচুনেটলি, এবং এখনো তার সাথে কথা হয়। এবং আমেরিকায় আসলে মানে খুব আমি ওকে বলি সবসময় যে দোস্ত, তোমার সাথে আমি আমেরিকায় আসলে যেটা হয়, তুমি মানে তোমার সাথে আমার ফোনে কথাবার্তা এরকম যে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড। এবং সে আমাকে সত্যি মানে মেন্টালি অনেক সাপোর্ট দেয় রাজু। এবং সেই রাজুর লেখা একটা গান, ওই গানটি, আর ভবানী প্রসাদ মজুমদারের খুব মানে ফেমাস একটা কি বলবো যে হ্যাঁ না একটু কবিতা, এটা ছড়ার মতো যে সবাই জানে, এটা ফেসবুকে অনেকেই দেখেছে, ওই কবিতাটাকে আমি সুর করেছি। আচ্ছা, আমরা কি নতুন কোন অ্যালবামের একটা গান শুনবো? আমরা তাহলে নতুন অ্যালবামের গান, নতুন অ্যালবামের যেটা বললাম যে ভবানী প্রসাদ মজুমদারেরই কবিতা আমি বলি, কবিতাটি ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের
বাংলা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। জানেন দাদা আমার ছেলের বাংলা ঠিক আসে না। না দাদা না, আসে না, ওর বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা আমার ছেলের বাংলা ঠিক আসে না। না দাদা না, আসে না, ওর বাংলাটা ঠিক আসে না। অনেক সুন্দর গান, অনেক সুন্দর গান। আসলে আমি বলবো যে এটা আমার কোনো ইয়ে না, গানটার লিরিক্সটা এত সুন্দর লিরিক্স। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। হ্যাঁ, আমি ফেসবুকে দেখছি, হ্যাঁ গানটা আমি সত্যিকার অর্থে আমি ফেসবুকে দেখি, আমার কাছে খুব ভালো, মানে আমি কি বলবো যে ফেসবুকে সুবাদেই এই কবিতাটা শোনা, সুর আমার করা, টিউন কম্পোজিশন সব আমার করা, এবং ওই সুর মানে ওই কবিতাটা শুনি না সুর চলে আসে মাথায়। এবং এই সত্যি অসাধারণ। ইয়েস, এবং মানে টোটাল কি বলবো যে ক্রেডিট গোজ টু দ্যাট বয়, নট মি। হ্যাঁ, ওকে বিপ্লব, আমরা কিন্তু এখন একটু অন্য একদম আরো পিছনে যাব, কিছু সুখ দুঃখের কথা শুনবো। সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন বিপ্লব অনেক মানে শো করতো, বিভিন্ন কলেজের বিভিন্ন নবীন বরণ, অনেক আমি নিজে দেখছি কয়েকটা জায়গায় যে বিপ্লবকে গান গাইতে, বিভিন্ন নবীন বরণ অনুষ্ঠানে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, টিএসসিতে, অনেক জায়গায়। এমন কোনো ঘটনা কি আছে যে ঘটনা এখনো খুব মনে পড়ে, নাড়া দেয়? এটা কষ্টের হইতে পারে, বা না একটা হয় যে যেমন প্রোগ্রাম গেলে তো অনেক ধরনেরই অভিজ্ঞতা হয়, অনেক অভিজ্ঞতা হয়, অনেক কষ্টের বিষয়গুলো থাকে, আবার অনেক ভালো লাগার জিনিসগুলো থাকে। আগে কষ্টের কথাটা শুনি। কষ্টের কথাটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক ক্রেজি ফ্যান, হ্যাঁ ক্রেজি ফ্যান, সে এত ক্রেজিনেস নিয়ে সে ফিল্ডে ঢুকলো এবং ঢুকার সময় দেখা গেল যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই জিনিসটা যেমন একবার একটা ছেলে মানে কনসার্ট দেখতে এসে তার মানে এমনভাবে তার মানে মাথায় সে আঘাত পেয়েছে, মানে আমার কাছে মানে মনে হলো যে মানে এত ক্রেজির জন্যই এই জিনিস। তখন যখন গান হচ্ছিল, হ্যাঁ গান হচ্ছিল, ঢুকার জন্য মানে জাস্ট দেয়াল টপকে সে ঢুকছে আর কি। হ্যাঁ মানে ওইখানে সে মানে পড়ার সময় ওই সময় তার অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। এই সময় ওগুলো খুব ইয়ে লাগে যে ক্রাউড, আমার ভালো লাগা মানুষ আমাকে ভালোবাসে, হ্যাঁ তার কাছে আমার কাছে কিন্তু তার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, হ্যাঁ কোনো কিছু নেই, তার ভালোবাসার থেকে তার আশা, এই জিনিসটা। তারপর আবার অনেক সময় অনেক ক্রেজি ফ্যানরা থাকে, যে যেমন একবার প্রোগ্রাম করতে গেলাম হচ্ছে এটা হচ্ছে ময়মনসিংহে প্রোগ্রাম করছি। এখন প্রোগ্রামের সময় হয় কি অনেক সময় অনেক ক্রাউডের সাথে সাথে স্টেজেও ক্রাউড বসে যায়, ক্রাউড বসে যায়। এখন একটা ছেলে দেখলাম যে ও একটু পাগলামিটা বেশি, এবং ওর পাগলামিটা খুব ভালো লাগছে, খুব ফান, এবং আমরাও খুব মজা করছি। গান চলছে, তার বিভিন্ন তার ডান্স, তার কথাবার্তা, কিন্তু একটা বিষয় বারবার সে মানে ফিরে ফিরে আসছে। আমাকে বলছে যে আমি গান শেষ করি, সে আমাকে এসে বলে কি যে বিপ্লব ভাই আপনি কি প্লিজ, আমি হঠাৎ আমি কি প্লিজ, না মানে আপনি তো প্লিজ, আমি বললাম হ্যাঁ প্লিজ, বলে আমরাও প্লিজ। আবার আমি গান করি, আবার আসে সে এসে আর বলে বিপ্লব ভাই আপনি কি প্লিজ, আমি বললাম হ্যাঁ, বলে আমরাও প্লিজ। সে একই জিনিস বারবার বলছে স্টেজের মধ্যে, এটা খুব মানে আমরা খুব এনজয় করছিলাম। পরে প্রথম 2-3 বার আমার কাছে মনে হচ্ছিল যে সে ও বারবার আসে কেন। এবার যখন দেখলাম যে ও আসতেছে, ওর একটু একটু পাগলামি, এবং পাগলামির জন্য আমি ওই সময় অর্গানাইজার যারা ছিল তারা আবার মানে ওকে বাধা দিচ্ছে। আমি বললাম যে না, বাধা দেওয়ার দরকার নেই, ও আসুক, ও আসলে ভালো লাগছে যে ও বারবার প্রত্যেকটা গানের ফাঁকে ফাঁকি আপনি কি প্লিজ, আমি বললাম হ্যাঁ আমরাও প্লিজ। অনেক মজা। আচ্ছা কষ্ট শুনলাম,
আনন্দ শুনলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, মাঝখানে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে বাবা কি আপনাকে স্টার বিপ্লব দেখে গেছে নাকি? সরি যে বাবার কথা বারবার জিজ্ঞেস করছি। একটা হচ্ছে যে হ্যাঁ বাবা, আমি কি বলবো যে সত্যিকার অর্থে যে স্টার বলতে কেমন জানি লাগে, আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি শিল্পী বিপ্লবী, হ্যাঁ শিল্পীও না, আমি মানুষ, আমি এইভাবে থাকতেই ভালো লাগে। এটা শিল্পী কিন্তু মনে করে, শিল্পী কিন্তু তাকে স্টার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, বাবা দেখে গিয়েছিল আমার লাস্ট, মানে আমার কি বলবো যে প্রমিথিউসের আর্লি যেই রাইজিংটা ওটা বাবা দেখে গিয়েছিল, এবং বাবা প্রমিথিউসের যে গানটি দেখে গিয়েছিল আর কি, ওই গানটি করছি। সাজালো আলো রূপালি, ভ্রমরেরা গান করে রাগ ভূপালি। চাঁদ সাজালো আলো রূপালি, ভ্রমরেরা গান করে রাগ ভূপালি। সুরে সুরে পাগল আমার ভুবন, চাঁদ সাজালো আলো রূপালি, ভ্রমরেরা গান করে রাগ ভূপালি। গোলাপের পাপড়ি সব ঝরে যায়, জীবন ভরে থাকে হাসি কান্নায়। গোলাপের পাপড়ি সব ঝরে যায়, জীবন ভরে থাকে হাসি কান্নায়। এমনি ভাবে শরতের দিন কেটে যায়, তুমি আমি রব শুধু দুজনায়। চাঁদ সাজালো আলো রূপালি, ভ্রমরেরা গান করে রাগ ভূপালি। অনেক 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 জনপ্রিয় গান। এই গানটা আমার মনে হচ্ছে অনেক আগের, প্রথম দিকের, একদম শুরুর দিকে, প্রথম প্রমিথিউসের শুরুর দিকের গান এটা। আগের আরেকটি গান করি, ওকে? স্বর্ণালী ভোরে যদি তুমি বিরহ ব্যথা দূরে সরে রয়, তুমি হীনা জীবন বড় ব্যথাময়। নিরাশার বাকে প্রেম কেঁদে কয়, স্বর্ণালী ভোরে যদি তুমি বিরহ ব্যথা দূরে সরে রয়। চাঁদ জাগা রাতে আকাশের পানে, তারা দল উদাস মেঘেদের গানে। চাঁদ জাগা রাতে আকাশের পানে, তারা দল উদাস মেঘেদের গানে। এমন মধু লগনে যদি তুমি বিরহ ব্যথা দূরে সরে তুমি হীনা জীবন বড় ব্যথাময়। নিরাশার বাকে প্রেম কেঁদে কয়। এই গানগুলো বাবা শুনে গিয়েছিল, মানে একদম শুরুর দিকে। অনেক সুন্দর একটা গান শুনলাম। তো বিপ্লব, আপনি তো এখানে অনেক দিন, বেশ কিছুদিন এখানে আছেন, বন্ধুরা মিস করছে না?
হ্যাঁ, বন্ধুদেরকে তো অবশ্যই মিস করছি। ফোন দিচ্ছে বারবার, এই কবে আসবে, এরকম একটা বিষয়, এবং বন্ধুদেরকে মিস করেই একটি গান বন্ধুদের জন্য। ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যস্ততা, ফিরে যেতে ইচ্ছে করে আমার বন্ধু আড্ডা। ছেড়ে দিতে ইচ্ছে করে আহা সকল ব্যস্ততা, ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডা। বন্ধু তোরা কই আয়, ফিরে আয়, ফিরে চল আবার আড্ডায়। বন্ধু তোরা কই আয়, ফিরে আয়, ফিরে চল আবার আড্ডায়। জগন্নাথের সোনা ঝরা বিকেল, মনে পড়ে বন্ধু, মনে পড়ে বিকেল। জগন্নাথের সোনা ঝরা বিকেল, মনে পড়ে বন্ধু, মনে পড়ে বিকেল। নীল আকাশে নিচে চায়ের কাপে আবার জমবে মেলা জগন্নাথে। বন্ধু তোরা কই আয়, ফিরে আয়, ফিরে চল আবার আড্ডায়। বন্ধু তোরা কই আয়, ফিরে আয়, ফিরে চল আবার আড্ডায়। জীবনের পিছু টান করেছে ব্যবধান, তাতে কি বন্ধু আবার গাইব গান। জীবনের পিছু টান করেছে ব্যবধান, তাতে কি বন্ধু আবার গাইব গান। নীল আকাশে নিচে চায়ের কাপে আবার জমবে মেলা জগন্নাথে। বন্ধু তোরা কই আয়, ফিরে আয়, ফিরে চল আমার আড্ডায়। বন্ধু তোরা কই আয়, ফিরে আয়, ফিরে চল আবার। বিপ্লব, এই 16 ডিসেম্বরে বিজয় দিবসে আপনাদের ভক্তদের, মানে আপনার ভক্তদের যদি কিছু বলার থাকে। সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং লাল সালাম। আবার সেই সাথে আসছে ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, এবং সব কিছু মিলিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং প্রাইম 24 টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার এই ভালোবাসার মানুষগুলোর সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ বিপ্লব আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এই আড্ডা বাড়িতে আসার জন্য, এবং প্রাইম 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং বিজয়ের লাল শুভেচ্ছা। তো মিলনের রক্তে এই গানটা দিয়ে কিন্তু আমরা প্রোগ্রামটা শেষ করব। তাহলে সবাইকে বিদায় নিয়েই সবার ভালো লাগা এবং রিকোয়েস্টের গানটি দিয়ে শেষ করছি। হ্যাঁ, ওগো মা তুমি কেঁদো না, মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচারী, উড়িয়েছি স্বাধীনতার পতাকা। রক্তের দাগ এখনো পথে মুছে যায়নি, জনতার স্রোত মন্থর হয়ে থেমে থাকেনি। রক্ত আমার জ্বলছে বিশ্বের আগুনে, চারিদিক আজ প্রতিহিংসার ফাগুনে। আমি প্রতিশোধ নেব এবার, আমি প্রতিশোধ নেব এবার। ওগো মা তুমি কেঁদো না, মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচারী। ওগো মা তুমি কেঁদো না, মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচারী, উড়িয়েছি স্বাধীনতার পতাকা।
স্বাধীনতার পতাকা। তোমার তুমি কেঁদো না, মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচারী, উড়িয়েছি স্বাধীনতার পতাকা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা যারা আমাদের আড্ডাবাড়িতে ছিলেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আবারও এই আড্ডাবাড়িতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন এবং চোখ রাখুন প্রাইম 24 টেলিভিশনের পর্দায়। আল্লাহ কেমন প্রেম রে, শান্তি নাই আমার অন্তরে। এই ছিল আমার কপালে, দু চোখে আন্ধার দেখি রে। হায় আল্লাহ কেমন প্রেম রে, শান্তি নাই আমার